বাংলাদেশে মহিষ পালন একটি লাভজনক ও সম্ভাবনাময় খাত। আমরা বাণিজ্যিকভাবে কিন্তু সেভাবে বাংলাদেশে মহিষের কোনো খামার দেখি না। তবে সরকার কর্তৃক উদ্যোগ নেওয়া এই যে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাতে অবস্থিত মহিষ প্রজনন খামার রয়েছে, এখানে কিন্তু মহিষের প্রজনন করা, সেটা বিস্তার ঘটানো এবং প্রান্তিক খামারিদের মাঝে এই মহিষের বাচ্চাকে তুলে দেওয়া এবং সেই সাথে খামারিদেরকে এই মহিষ পালনে উদ্বুদ্ধ করাই এই প্রতিষ্ঠানের একমাত্র কাজ এবং বাংলাদেশের মধ্যে এটি একমাত্র অলাভজনক একটি প্রতিষ্ঠান। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আজকে আমরা এই প্রজনন খামারটি ঘুরে দেখব এবং জানাবো আসলেই মহিষ পালন কতটা সম্ভাবনাময় এবং এই মহিষ পালনের মাধ্যমে কিভাবে বাংলাদেশের মানুষের দুধ এবং মাংসের উৎপাদন বাড়িয়ে সেটার চাহিদা মেটানো সম্ভব। চলুন তাহলে খামারটি ঘুরে দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো জানি যে বাংলাদেশের মধ্যে মানে আপনাদের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাতে এটাই সবচেয়ে বড় মহিষ প্রজনন খামার। তো ভাই আসলে এই মহিষ প্রজনন খামারটা মানে ঠিক কত সালে এবং কি উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছিল? মহিষ প্রজনন উন্নয়ন খামার ফকিরহাট বাগেরহাট যাত্রা শুরু করে 1983 সালে। মূলত সরকারের উদ্দেশ্য ছিল যে ভালো জাতের মহিষ যাতে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে খামারিদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। এই উদ্দেশ্যে মূলত খামারটি প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত প্রতি বছরই ভালো জাতের মহিষগুলো আমরা এখান থেকে বাংলাদেশের সমস্ত জায়গায় খামারিদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিতরণ করে থাকি। তো আপনাদের এটা তো বিশাল বড় জায়গা নিয়ে অবস্থিত, এটার আয়তনটা বলতে পারবেন কতটুকু জায়গার মধ্যে করেছেন? এখানে 95 একর জায়গা রয়েছে। 95 একর জায়গা, বিশাল জায়গা। বিশাল জায়গা। তো এবং শেডও তো দেখলাম অনেকগুলো রয়েছে। হ্যাঁ, অনেকগুলো শেড রয়েছে। 83 সালে যে শেডগুলো ছিল পুরাতন হয়ে যাওয়ার পরে নতুন করে সরকার একটা প্রকল্পের মাধ্যমে এই নতুন করে আবার 400 মহিষের ধারণ ক্ষমতা সম্পন্ন একটা খামার এখানে তৈরি করেছে। শুরুতে নিশ্চয়ই তাহলে এতগুলো মহিষ ছিল না? হ্যাঁ, মহিষ এর একটা কন্টিনিউয়াস প্রসেসের মতো চলতে থাকে। মহিষ আমরা বিতরণ করি, আমাদের এখান থেকে মহিষের নতুন বাচ্চা হয়, আবার আমরা কিছু বাচ্চা বিতরণ করি, কিছু বড় হলে কিছু কালিং করি। মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। কিছু বিক্রি হয়, আবার কিছু নতুন তৈরি হয়, বিক্রি হয়, নতুন তৈরি হয়। এভাবে আমরা ভালো জাতটা এখানে সংরক্ষণ করি এবং খামারিদের মধ্যে ভালো জাতের বাছুরটা দেওয়ার চেষ্টা করি। ভাইয়া, মহিষের মধ্যে তো নিশ্চয়ই অনেক জাত আছে। আপনাদের এখানে কোন কোন জাতের মহিষ রয়েছে এবং সবথেকে ভালো জাত কোনটা? কয়েকটি জাত পাওয়া যায় আমাদের দেশে। আমাদের যে দেশি মহিষ সেটা তো আছেই, এর সাথে মুর্রা, জাফরাবাদী, নীলি রাভি, এই তিনটা জাত মোটামুটি পাওয়া যায়। তার ভিতরে মুর্রার দুধের উৎপাদন বেশি। আমাদের খামারে এর আগে 3 প্রজাতির মহিষই ছিল, এখন আমরা মূলত মুর্রার উপরে জোর দিচ্ছি। মুর্রার যেহেতু হচ্ছে আপনার দুধের উৎপাদন বেশি, এই জন্য আমরা এই মুর্রা ব্রিডটাকে জোর দিয়ে এর থেকে ভালো অ্যানিম্যাল বের করে নিয়ে আসার চেষ্টা করতেছি, অধিক উৎপাদনশীল জাত তৈরি করার চেষ্টা করতেছি যাতে বাংলাদেশের প্রান্তিক খামারিরা উপকৃত হয়। বাংলাদেশে যে মহিষগুলা গ্রামে গঞ্জে রয়েছে সেগুলা মূলত দেশি মহিষ। সেই দেশি মহিষের সাথে যখন এই মুর্রা ব্রিড কিংবা ভালো কোনো জাফরাবাদী বা নীলিরাভি ব্রিডটা মিশতেছে এবং পরবর্তী জেনারেশন আসতেছে, ওই জেনারেশনগুলোর উৎপাদনশীলতা বাড়তেছে। আপনারা তো মূলত দুগ্ধ উৎপাদনেই জোর দিচ্ছেন এবং যেহেতু এখানে প্রজনন হচ্ছে এবং জাতের যেটা বললেন যে ক্রসিংও করছেন আপনারা, তো আসলে একটা ভালো জাতের মহিষ চেনার উপায় কি বা কিভাবে এটার কোয়ালিটিটা আপনি নিশ্চিত করছেন? ভালো জাতের মহিষ মূলত তাদের উৎপাদনশীলতা এবং তাদের যে জেনারেশন, পূর্ববর্তী জেনারেশন, তাদের পারফরমেন্সের উপর নির্ভর করে। মুর্রা একটি জাত, এই জাতের একটি মহিষ ভালো, তার নিজের উৎপাদন এবং তার যে পিতা মাতা ছিল তাদের উৎপাদনশীলতা, তাদের দুধ উৎপাদনের দিকে লক্ষ্য রাখলেই ভালো জাতটা বোঝা যাচ্ছে। বাংলাদেশে প্রায় অনেক জায়গাতে বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখা যায় যে কেউ পারিবারিকভাবে একটা দুইটা মহিষ লালন পালন করে এবং মহিষের থেকে কিন্তু গরু লালন পালনটাই বেশি। তো আসলে কেন একজন খামারির কথা বলি বা যদি সাধারণ কেউই পালন করতে চায়, গরু থেকে কেন মহিষটাকে তারা বেছে নেবে? এটা একটা ভালো প্রশ্ন। মানুষ আসলে গরু, যেহেতু গরুর দুধের উৎপাদন বেশি, মহিষের দুধের উৎপাদন তুলনামূলক গরুর থেকে কম। তারপরে মানুষ গরু না পালন করে কেন মহিষ পালন করবে? এটা মহিষ পালনের কিছু সুবিধা আছে, যে সুবিধাগুলো গরু থেকে তাকে পৃথক করেছে। যেমন মহিষের খাবারের ধরন এবং গরুর যে খাবারের ধরন সেখানে কিছুটা পার্থক্য রয়েছে। মহিষ গরুর তুলনায় বেশি
ফাইবার যেসব খাবারে আছে সেই সব খাবার তারা হজম করতে পারে। যেমন সোন জাতীয় ঘাস, এই ঘাসগুলা গরু সাধারণত খায় না, কিন্তু মহিষ এগুলা খায় এবং সে এই খাবারগুলা ইউটিলাইজ করে সে দুধ উৎপাদন করতেছে। এছাড়া আরেকটা বিশেষ দিক হচ্ছে মহিষের দুধে ফ্যাটের উপস্থিতি অনেক বেশি, ফ্যাট পার্সেন্টেজ বেশি হওয়ার কারণে মহিষের দুধটা অনেক ঘন হয়। এজন্যে খামারি মহিষের দুধের দাম বেশি পায়। মানুষ মহিষের দুধের প্রতি বিশেষ একটা আগ্রহ তৈরি হয়েছে, তারা গরুর দুধের তুলনায় মহিষের দুধটা অনেক বেশি দাম দিয়েও কিনে খেতে চাচ্ছে, কিন্তু তারা সেরকম পাচ্ছে না। এটা খামারিদেরকে আরও উদ্বুদ্ধ করছে যে তারা যাতে বেশি করে মহিষ পালে, তাহলে তাদের যে দুধের যে মূল্য এটা তারা বেশি পাবে। এই কারণে খামারিরা অনেক আগ্রহী হচ্ছে মহিষ পালনের। অর্থাৎ সব দিক বিবেচনা করলে গরুর তুলনায় মহিষ পালনে খরচও কম লাগছে এবং খাবারের যেটা বললো যে ওয়েস্ট না হয়ে সেই প্রোডাক্টগুলো মহিষটা খাচ্ছে, তার ফলশ্রুতিতে দেখা যায় যে কস্টিংটাও কম হচ্ছে এবং সেই জায়গায় বেশি পরিমাণে দুধ বা মাংস উৎপাদন করতে সক্ষম হচ্ছে। তো ভাই, আপনাদের এই পুরো খামারটা কিন্তু এখনো ঘুরে দেখা বাকি আছে এবং আমাদের দর্শকদেরকে দেখাবো, তবে নিয়ে নিতে হচ্ছে বিরতি। দর্শক, সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে স্বাগতম জানাই RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, শুরুতে বলেছিলাম যে এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান, অর্থাৎ সরকারিভাবে প্রতিষ্ঠিত মহিষের একমাত্র প্রজনন খামার। তো এখান থেকে আসলে কিভাবে প্রান্তিক খামারিদের কাছে এই মহিষগুলো পৌঁছে যাচ্ছে বা কিভাবে তারা এটা রক্ষণাবেক্ষণ করছেন সেই নিয়ে তথ্য দিব এবার। ভাইয়া, আসলে এখান থেকে যখন কোনো খামারি মহিষ নিয়ে যাচ্ছে, তো আপনাদের প্রসেসটা কীরকম হয়? যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান, তো আপনারা আসলে কিভাবে এটা খামারিদের কাছে পৌঁছে দিচ্ছেন? সরকারি মহিষ প্রজনন উন্নয়ন খামার ফকিরহাট বাগেরহাট থেকে উন্নত জাতের যে বাছুরগুলো বিতরণ হয়, পুরুষ এবং মহিলা, এগুলো খামারিদের নিতে হলে খামারিকে একটি আবেদন করতে হয়। আবেদনটি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায় বা সরাসরি প্রাণী সম্পদ অধিদপ্তরে পরিচালক উৎপাদন মহোদয়ের নিকট পৌঁছায়। ওই আবেদনের প্রেক্ষিতে পরিচালক উৎপাদন মহোদয় খামারিদেরকে বাছাই করেন এবং লিস্ট করেন, যে লিস্টের মাধ্যমে আমাদের যদি 20টা বাচ্চা থাকে তাহলে পরিচালক উৎপাদন মহোদয় একটা 20টা বাচ্চা কাকে কোন খামারিকে দিতে হবে তার একটা পত্র আমাদেরকে পাঠান। সেই অনুযায়ী আমরা সেই খামারিদেরকে সেই বাচ্চাগুলো দিয়ে থাকি। বাচ্চা বাছাইয়ের প্রক্রিয়াটা হচ্ছে, আমাদের এখানে একটা মহিষ বাছাই একটা কমিটি রয়েছে। সেই কমিটি এই খামারে কোন বাচ্চাগুলো থাকবে, কোনগুলো ভবিষ্যতের জন্য আমরা রাখবো, কোনগুলো খামারিদেরকে দিব, সেটার একটা তারা নির্ধারণ করেন এবং একটা মূল্য নির্ধারণ কমিটি আছে, সেই কমিটিটা একটা বাচ্চার মূল্যটাও নির্ধারণ করেন। যে খামারিকে বাচ্চা নিবে সে মূল্যটা চালানের মাধ্যমে পরিশোধ করে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিয়ে যেতে পারেন। আচ্ছা, এবং আরেকটা জিনিস যেটা বলছিলেন যে আপনারা ওখান থেকে নির্ধারণ করা হয় যে কাকে দিবে, তো সেই ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া আছে কি যে কেউ যদি মহিষ নিতে চায় তাহলে কোন বিষয়গুলো দেখার পরে বিবেচনা করে তাকে মহিষ দেওয়া হবে বা এরকম কিছু? মহিষগুলো সাধারণত মহিষ খামারি যারা তাদেরকে দেওয়া হয়। কেউ যদি নতুন করে মহিষ খামারি হতে ইচ্ছুক হয় তাদেরকেও দেওয়া হয়। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে এটা তারা নিশ্চিত করে তারপরে চিঠিটা ঊর্ধ্বগামী করেন। যেসব খামারিরা ভালো করছে, মহিষ পালন করছে, তাদেরকে আমরা সবসময় উদ্বুদ্ধ করি যাতে তারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নেয় এবং তাদের খামারের যে মহিষের জাত আছে, এক্সিস্টিং জাত আছে, সেটা আরও উপরের দিকে উঠে আসে এবং পারফরমেন্স ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে খামারিদেরকে কয়টা পর্যন্ত মহিষ দেওয়া সম্ভব হয়? এটা মহিষের বাচ্চার আমাদের পরিমাণের উপর নির্ভর করে, কেউ 2টা, কেউ 5টা, 4টা এরকমভাবে দেওয়া হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এটা খামারের চাহিদা অনুযায়ী এবং আমাদের সক্ষমতা অনুযায়ী দেওয়া হয়ে থাকে। তো আপনাদের এখানে তো অনেকগুলো শেড রয়েছে, তা যখন আপনারা বাচ্চাগুলো উৎপাদন করছেন, তো মহিষের বাচ্চাগুলো তখন কি আলাদা ওদের জন্য শেড করা হয় নাকি একটা শেডের মধ্যেই ওরা বেড়ে উঠছে? না, অনেকগুলো শেড আছে আমাদের ক্যাটাগরি অনুযায়ী শেডগুলো ভাগ করা আছে। কোন শেডগুলোতে বড় মহিষ থাকবে, কোন শেডগুলোতে বুল পুরুষ মহিষগুলো থাকবে, কোন শেডগুলোতে বাচ্চা থাকবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শেড আছে। সেইভাবেই এই খামারটাকে সাজানো হয়েছে। এখন আমরা যে শেডটার ভিতরে আছি, এই শেডটায় হচ্ছে বড় মহিষগুলো থাকছে। এই যে মহিষগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো ড্রাই মহিষ এবং এগুলা কিছু মানে আর্লি স্টেজ প্রেগনেন্সিতে আছে অল্প কিছু, আর বাকিগুলো হচ্ছে ড্রাই মহিষ।
মানে এখানে তাহলে কি এক জাতেরই আছে নাকি মিশ্র জাতের আছে মহিষ? এখানে যে বড় মহিষগুলা এখানে দেখা যাচ্ছে এগুলা হচ্ছে আপনার সব মুর্রা জাতের। আচ্ছা, মোরা জাতের আমাদের বেশি। অল্প কিছু অন্য জাতের মহিষ আছে, সেগুলা ওই পাশের শেডের রয়েছে। এবং আরেকটা আমার বিষয়টা খুবই আগ্রহ জানতে, যে ও যে কানে একটা লেবেলিং জাতীয় কিছু একটা আছে, এটা আসলে কি? তো প্রত্যেকটা এয়ার ট্যাগ, প্রত্যেকটা মহিষের একটা নাম্বার আছে, তার একটা পরিচয় জানার জন্য। এই পরিচয় অনুযায়ী আমরা তাদের জীবন বৃত্তান্ত আমরা লিপিবদ্ধ করি। আচ্ছা, কোনো একটা মহিষের যে কোনো সমস্যা হলো সেটাও আমরা লিখে রাখি, এবং যে কোনো ধরনের তার ভ্যাকসিনেশন, তার মেডিকেশন, বিভিন্ন জিনিস, তার বাচ্চা হয় সেই বাচ্চা কয়টা হলো, কবে হলো, এই সব জিনিসগুলো আমরা রেকর্ড মেনটেন করি। যেহেতু একটা ব্রিডিং খামার, এখানে রেকর্ড খুব জরুরি। অবশ্যই। মানে কোন মহিষটার পারফরমেন্স কেমন, তার পিতামাতার পারফরমেন্স কেমন ছিল, তার বাচ্চার পারফরমেন্সটা কি ভালো হচ্ছে না হচ্ছে, এগুলো দেখাটা আমাদের জন্য খুবই জরুরি। এজন্য আমাদের প্রত্যেকটাকে আলাদা আলাদা মার্কিং অবশ্যই করতে হয়। আচ্ছা, মানে এটা বলা যায় অনেকটা ডিজিটালাইজেশন মাধ্যমে আপনারা করছেন। খাবার দাবার নিয়ে একটু জানতে চাই, যে ওদের যেটা বললেন যে ওয়েস্টেজ খাবারও ওরা খায়, কিন্তু যেহেতু আপনারা খামারে ওদেরকে লালন পালন করছেন, তো কি ধরনের খাবার দেন বা কতবার খাবার দিতে হয় ওদেরকে? সকালে আমরা প্রথমে একে দানাদার খাবার দিই, মানে কনসেন্ট্রেট খাবার। এটা বিভিন্ন প্রায় 9টা থেকে 10টা উপাদান মিশ্রিত করে আমরা ওদের পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া হয় সকালে। এরপরে ওদের ঘাস দেওয়া হয়, এবং বিকালে হচ্ছে ওদেরকে খড় দেওয়া হয়। এই প্রতিদিন ওরা একই রুটিনে চলে। এদের গ্রেজিং করাইতে হয়। আপনারা জানেন যে মহিষের একটা বিশেষত্ব, মানে গরুর থেকে মহিষের একটা জিনিস আলাদা হচ্ছে, ওদের মানে গরমটা খুব বেশি। ওদেরকে ঘর্মগ্রন্থি কম থাকার কারণে ওরা ঘামে কম, কিন্তু ওদের গরমটা বেশি লাগে। এই কারণে ওরা পানি পছন্দ করে বেশি। ওরা সবসময় কাদার ভিতরে থাকতে চায়, পানির ভিতরে থাকতে চায়। তো সকালে খাওয়ার পরে আমরা চেষ্টা করি, আমাদের যে গ্রেজিং ল্যান্ড আছে সামনে, এই পাশে একটা মাঠ আছে এবং এই পাশে আরেকটা মাঠ আছে খামারের, এখানে আমরা ছেড়ে দিই এদের। আচ্ছা, ছেড়ে দিলে ওখানে পুকুর আছে এবং নদী আছে, ওরা ওদের ইচ্ছা মতো ওই মাঠেও ঘাস খায়, আবার কিছুক্ষণ পরে পুকুরে নামে, নদীতে নামে, আবার একা একাই উঠে, কিছুক্ষণ আবার ঘাস খায়, আবার পানিতে নামে। এইভাবে থাকলে ওদের মানে শরীর স্বাস্থ্য ভালো থাকে, এবং এক্সটার্নাল যে প্যারাসাইট এগুলোও অনেক কম হয় যদি নদীতে বা পুকুরে ছাড়া হয়। আপনাদের এখান থেকে যখন কোনো প্রান্তিক খামারি মহিষ নিয়ে যাচ্ছে, তো নিয়ে যাওয়ার পরে আসলে এটা রক্ষণাবেক্ষণ, পরিচর্যা তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা বলছিলেন যে তো আমার একটা জানার আগ্রহ রয়েছে যে গরু যেরকম কমন কিছু রোগ আমরা দেখি, তো মহিষের ক্ষেত্রেও কি সেই কমন রোগগুলো হয়ে থাকে, নাকি ওদের জন্য আবার ভিন্ন রোগ হয়ে থাকে? আর এটা আসলে পরিত্রাণের উপায়গুলো কি কি? মহিষের রোগবালাই গরুর তুলনায় কম। আচ্ছা, মহিষের ম্যানেজমেন্টও গরুর থেকে অনেক সহজ, এবং মহিষ গরুর তুলনায় থেকে অনেক শক্ত প্রাণী। ওরা বিভিন্ন প্রতিকূল পরিবেশে ভালো থাকতে পারে, গরুর তুলনায় অনেক প্রতিকূল পরিবেশ ওরা বেশি ফেস করতে পারে। অনেক শক্তিশালী প্রাণী মহিষ। আপনারা জানেন যে আপনারা দেখেন যে গ্রামে গঞ্জে মহিষের গাড়ি, কিন্তু একটা মহিষ প্রচুর শক্তিশালী এবং ওর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তারপরেও যে রোগগুলা হয়ে থাকে তার ভিতরে প্রধান 3টা রোগের আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। সেটা হচ্ছে আপনার এফএমডি, অ্যানথ্রাক্স এবং এইচএস। এই 3টা রোগের ভ্যাকসিন যদি আপনি নিয়মিত করেন, সাধারণত মহিষের আর কোনো সমস্যা হয় না। এছাড়া কৃমির ওষুধটা তাকে খাওয়াতে হয়, কিংবা ইনজেকশনের মাধ্যমে দিলে ইনজেকশনের মাধ্যমে দিতে হয়। এছাড়া গরুর যে কমন সমস্যাগুলো থাকে, পাতলা পায়খানা, পেট ফোলা, যেগুলো সব খামারই মানে ফেস করে থাকেন, এই সমস্যাগুলো একেবারে মহিষের নাই বললেই চলে, খুবই কম। সো আপনি যদি মোটামুটি টিকাগুলো ঠিকমতো দিয়ে থাকেন, তাহলে মহিষের আর কোনো রোগবালাই হবে না। এটা মোটামুটি একটা নিশ্চিন্তে পালন করা যায়। এছাড়া আপনার মহিষের জন্য খুব অনেক ভালো ঘরেরও প্রয়োজন হয় না। সেক্ষেত্রে খামারিদের কি বিষয়গুলো মাথায় রাখা উচিত নিয়ে যাওয়ার পরে? এখান থেকে নিয়ে যাওয়ার পরে নিয়মিত ভ্যাকসিনেশন করতে হবে, এবং তার খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে, এবং নিয়মিত গোসল করাতে হবে। এবং শেড নির্মাণের ব্যাপারেও তো পদক্ষেপ নেওয়া শেড উচিত। নির্মাণটা খুব ভালো শেড নির্মাণ করতে হবে মহিষের জন্য, এরকম না। মহিষটা এই জন্যই ফোকাস করা হচ্ছে, যাতে খামারির কম খরচে যাতে একটা ভালো অ্যানিমাল পালতে পারে, এবং তার যাতে আর্থিকভাবে লাভবান হয়। গরুর ক্ষেত্রে যেরকম ভালো ঘর দরকার হয়, মহিষের জন্য অত ভালো হাউজিং না হলেও চলে। মানে খোলা জায়গাতেই পালতে খামারি পারবে আছে তারা যেমন চরে কোনো ঘর ছাড়াই শুধু বাঁশ দিয়ে একটা বাউন্ডারি দিয়ে তারা খোলা আকাশের নিচে মহিষ পালছে। অনেক খামারি আছে তাদের 2টা-4টা মহিষও তারা খোলা আকাশের নিচে পালছে সারা বছর, তাদের মহিষের তেমন কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু গরুর কিন্তু এই জিনিসটা সম্ভব না গরুর ক্ষেত্রে। এই জন্যই কিন্তু মানুষকে মহিষ পালনে উদ্বুদ্ধ করা হচ্ছে, যে মহিষ যে কোনো প্রতিকূল পরিবেশে সে মানে টিকে থাকতে পারে, এবং খামারির অনেক কম খরচে
সে লাভবান হতে পারে। তাহলে মাংস উৎপাদনের জন্য কতটুকু ওজন হতে হয় আসলে বিক্রি যদি কেউ করতে চায়? বিক্রি তো এটা হচ্ছে আবার নির্ভর করে, ছোট থাকতেও কেউ বিক্রি করতে পারে, আবার কেউ একটু বড় করেও বিক্রি করতে পারে। তো 3 বছর পারলে আমার কাছে আমার যেটা আছে, 3 বছর পারলে একটা মহিষের যে বাছুর, এটা মাংস উৎপাদন মানে সম্পূর্ণ হয় এবং ওই সময় বিক্রি করলে খামারি লাভবান হবেন 3 বছর পালার পরে। আচ্ছা। এবং মহিষের মাংসের এখন অনেক চাহিদা রয়েছে। আপনি যে কোনো হাটে বাজারে এখন গরুর তুলনায় মহিষের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। আগে 2-3 বছর আগেও এমন একটা পরিস্থিতি ছিল যে মহিষের দাম কম থাকতো, মহিষের বাছুরের দাম কম ছিল, কিন্তু এখন মানুষ অনেক মহিষের প্রতি আগ্রহী হয়েছে এবং খামারিরা মহিষ পালনের দিকে ঝুঁকছে এবং মহিষের দামও বৃদ্ধি পাচ্ছে। কোন কোন জায়গায় ল্যাকিংস আছে বা আরো কি পদক্ষেপ নিলে মহিষ পালন বা প্রজননের সম্প্রসারণ করা যায়? এর একটা সেবামূলক প্রতিষ্ঠান সরকার চায় যে দেশের মানুষের উপকার হোক। সরকার এখানে টাকা ইনভেস্ট করে এবং ভালো জাতের মহিষটা গ্রামে গ্রামে চলে যাচ্ছে, দেশের সর্বত্র ছড়িয়ে যাচ্ছে, তাদের দুধ উৎপাদন বাড়ছে। মানে সরকার টাকা খরচ করছে কিন্তু দেশের উপকার হচ্ছে, খামারের উপকার হচ্ছে। সরকার এই জায়গা থেকে কাজ করতেছে। সরকার এখানে হয়তো বা কিছু ভর্তুকি দিচ্ছে, কিন্তু সেটা বহুগুণে খামারির কাছে ফেরত আসতেছে সেই জিনিসটা। সরকার ওইভাবে সবসময় সেবামূলক প্রতিষ্ঠানগুলো এই জন্যই চালায়। যেমন আমাদের ডিপার্টমেন্টের নামটাই এরকম যে মানে ডিপার্টমেন্ট অফ লাইভস্টক সার্ভিসেস, মানে আমাদের ডিপার্টমেন্টটাই সেবামূলক ডিপার্টমেন্ট। এখানে সরকার ইনভেস্ট করে কিন্তু দেশের উপকারের জন্য, খামারের উপকারের জন্য, বিশেষ করে প্রান্তিক খামারের উপকারের জন্য। আমাদের খামারের জনবলের সংকট রয়েছে, চেষ্টা করছি জনবল নিয়ে আসার জন্য। হয়তোবা জনবলও আমাদের চলে আসবে, তখন আমরা এটাকে আরও মহিষের সংখ্যাটা আরও অনেক বৃদ্ধি করতে পারবো। আমাদের বর্তমানে এই খামারে 252টি মহিষ রয়েছে। তার ভিতরে আপনার লার্জ অ্যানিম্যাল আছে, মানে বড় অ্যানিম্যাল আছে হচ্ছে পরিণত বয়সের 144টি এবং 108টি বাছুর রয়েছে। 144টির ভিতরে 8টা ষাঁড় আছে আমাদের এবং 136টি আপনার ফিমেল। তো আমাদের দুধ উৎপাদন হচ্ছে এখন। আমাদের মূলত আমরা বাচ্চা উৎপাদনটাই আমাদের মূল কাজ। বাচ্চা উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছি, বাচ্চাও হচ্ছে এবং বাচ্চাগুলো বড় করতেছি, কিছু খামারিদের মধ্যে দিচ্ছি, আর কিছু আমাদের এখানে আবার বড় করতেছি। এবং আমাদের এখানে যে মহিষগুলা বড় হয়ে যাচ্ছে, এজ হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, সেগুলো আবার আমরা আলাদা করে সেগুলো বিক্রি করে দিচ্ছি। এভাবে একটা প্রসেসের মাধ্যমে আমরা এই খামারটা চালাচ্ছি এবং এই খামারের মাধ্যমে প্রান্তিক খামারিরা এভাবে উপকৃত হচ্ছে। আপনার কাছ থেকে আসলে অনেক তথ্য পেলাম। আমার তো মনে হচ্ছে যে আমি নিজেই এখন মহিষ পালন করি, কারণ এত লাভ রয়েছে, কষ্টও কম, লাভও বেশি। হ্যাঁ, আমাদের দেশে যেহেতু শিক্ষিত যুবকের সংখ্যা অনেক বেশি, তো 1-2টা মহিষ দিয়ে অনেকেই মানে শুরু করতে পারে। শুরু করে জিনিসটা খামার মহিষ পালা শেখার পরে তারা আস্তে আস্তে এই সংখ্যাটা বৃদ্ধি করে বাংলাদেশে কিন্তু বেকারত্ব ঘুচিয়ে নিয়ে আসা সম্ভব। এটা একটা ভালো পেশা হতে পারে নতুন উদ্যোক্তাদের জন্য এবং বেকার যুবকদের জন্য। আপনার সাথে কিন্তু আরো কথা বলবো, বিরতি নিয়ে নিচ্ছি এই পর্যায়ে। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি। আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মহিষ প্রজনন খামারে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আসলে সরকার কোন উদ্দেশ্য নিয়ে এই প্রজনন খামারটি গড়ে তুলেছে এবং এটার সম্প্রসারণে তারা কাজ করে যাচ্ছেন এবং কিভাবে আর এটার উন্নয়ন সম্ভব হয় সেটা নিয়ে কথা বলবো এই পর্বে। আমরা তো শুধু দুগ্ধ উৎপাদনের কথাই শুনছি বা মহিষের দুধ থেকে আমরা লাভবান হতে পারি বিক্রি করে, এটা বিষয়ে জানি, কিন্তু আসলে মহিষের মাংস খাওয়ার প্রচলনটা কিন্তু এখন আমাদের বাংলাদেশে ওইরকমভাবে মানুষ কিন্তু অভ্যস্ত হয়ে ওঠেনি। এবং তাছাড়া একটা মিথ আছে যে মহিষের মাংস অতটা স্বাদ না কিংবা একটা গন্ধ থাকে। আসলে এই বিষয়ে আপনি কি বলবেন যে মাংস উৎপাদনের জন্য মহিষ পালন করা কি আসলেই লাভজনক? মাংস উৎপাদনের ক্ষেত্রেও মহিষ পালন লাভজনক এবং মহিষের মাংসের আগে যে একটা চাহিদা কম ছিল, এখন সেই চাহিদাটা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। মহিষের সংখ্যা কম থাকায় এখন কিন্তু মানুষ মহিষের মাংস পাচ্ছে না। বাংলাদেশের চট্টগ্রাম এলাকায় মানুষ মহিষের মাংস বেশি খেত, এখন সেখানেও গরুর মাংসের তুলনায় মহিষের মাংসের দাম বৃদ্ধি পেয়ে গেছে। কারণ মানুষ এখন বুঝতে পেরেছে যে মহিষের মাংস গরুর মাংসের থেকে তাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। মহিষের মাংসে ক্ষতিকর যে ফ্যাট, এটার পরিমাণ গরুর মাংস থেকে কম থাকে এবং খামারিরা লাভবান হন এই কারণে। একটা মহিষের কিন্তু অনেক বডি ওয়েট আসে, পুরুষ মহিষের
একটা ষাঁড় মহিষ যদি কোনো খামারি পালন করেন, সে আমাদের যে জাতটা রয়েছে মুর্রা জাত, এটা প্রায় 500 থেকে 600 কেজি পর্যন্ত এর লাইভ ওয়েট হয়। সেক্ষেত্রে আপনি পিছনে দেখতে পাচ্ছেন আমাদের একটা ষাঁড় রয়েছে, এটা অনেক বড় হয়েছে এবং এর কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে মানে প্রচুর মাংস হবে। এটার বয়স কত? এর বয়স আপনার 4 থেকে 5 বছর। আচ্ছা, তো সেক্ষেত্রে এইটা একটা স্টেজ পর্যন্ত কিন্তু বড় হয়, এরপরে কিন্তু গ্রোথটা আস্তে আস্তে কম হয়। মানুষের ক্ষেত্রেও যেমন দেখবেন, অ্যানিমালের ক্ষেত্রেও একই। আমরা নিঃসন্দেহে বলতে পারি যে সরকার কর্তৃক যে পদক্ষেপটা নিয়েছে মহিষ প্রজননের ক্ষেত্রে, এটা ধারা অব্যাহত থাকুক এবং বাংলাদেশের প্রতিটি খামার, প্রান্তিক খামারি যারা আছে, ইভেন দো যারা নিজস্ব ব্যক্তি মালিকানাও গরু পালনের পাশাপাশি মহিষ লালন পালন করুক, এতে করে আমাদের দেশের কিন্তু যে জনসংখ্যা রয়েছে সেটা চাহিদা অনুযায়ী দুগ্ধ এবং মাংস উৎপাদনটাও আমরা বৃদ্ধি করতে সক্ষম হব। ভাই, আপনি সারাদিন সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ RTVকেও। আমাদের খামারের মাধ্যমে বাংলাদেশের মানুষ এবং খামারিরা উদ্বুদ্ধ হবে মহিষ পালনে এবং দেশে মাংস এবং দুধের উৎপাদন বৃদ্ধি পাবে, এই আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। ক্রমবর্ধমান বাংলাদেশের মানুষের দৈনন্দিন আমিষের চাহিদা মেটাতে প্রচুর পরিমাণে দুগ্ধ এবং মাংস উৎপাদন প্রয়োজন। আমাদের দেশে কিন্তু অসংখ্য খামার রয়েছে যারা যেখানে গরু লালন পালন করা হচ্ছে। শুধুমাত্র গরু লালন পালনের মাধ্যমে কিন্তু দুধ বা মাংসের চাহিদা মেটানো সম্ভব নয়। আপনারা কিন্তু স্বল্প জায়গায় স্বল্প খরচে গরুর পাশাপাশি মহিষের খামারও দিতে পারেন এবং সেই সাথে যারা বেকার যুবক রয়েছে, শিক্ষিত এরকম অনেক যুবকদের আমরা দেখি চাকরির সন্ধানে ঘুরে বেড়াতে। আপনারা কিন্তু চাইলেই নিজ উদ্যোগে এভাবে মহিষের খামার দিতে পারেন এবং সেই সাথে আপনারা আমাদের দেশের কৃষিতেও অবদান রাখতে পারেন। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTV এর পর্দায় তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 0187818407। আমি পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।